100 বছর পর সেই নীলশিরা নদী শুকিয়ে গেছে। তার তলদেশে দেখা দিয়েছে সারি সারি বাড়িঘর, মন্দিরের চূড়া আর অক্ষত এক রাজপ্রাসাদ। আয় দেখছ নীলশিরা নদী শুকিয়ে গেছে, আবার সব ভাইসা উঠছে। হরে, এত কাল তো শুনছি নদীর নিচে নাকি গ্যারাম আছে, ওইটা নাকি দেখা যাচ্ছে রে। চল 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 তো, কিয়া দেখি। আরে না রে, আমি যাইবো না। দাদা বলতো ওইটা নাকি অভিশপ্ত শহর। আরে অভিশাপ হোক আর যাই হোক, চল চল দেখি, লাভ হইব, চল। কিসের লাভ? আরে ওইখানকার সম্পত্তি তো আর অভিশপ্ত না রে, যদি কিছু পাই, বুঝস না, চল গিয়া দেখি। মা, শুনেছ নীলশিরা নদী শুকিয়ে গেছে? হ্যাঁ শুনেছি, কিন্তু ওসব অভিশপ্ত জায়গায় যাওয়ার দরকার নেই, ওদিকে একদম পা বাড়াবি না। অভিশাপ? আরে ওসব বুড়োদের গল্প। আমি ভাবছি কি জানো, যদি আমি দাবি করি যে ওটা আমার পূর্বপুরুষের জমিদার বাড়ি, তাহলে বড় অঙ্কের টাকা হাতানো যাবে গো মা। তুই কি পাগল হয়েছিস? ওসব বিপজ্জনক জায়গা, বললাম না ওসব কথা মুখেও আনবি না। বিপদ? কিসের বিপদ? সবাই তো লোভ করছে গো। মোড়ল মশাইয়ের কাছে এক গাদা লিস্ট, সবাই যার যার মতো বলছে এটা আমার দাদার, ওটা আমার ঠাকুর দাদার। আমিও একটু চালাকি করে কাজটা করব আর কি। না, একদম এসব করবি না, বলে দিলাম, ওদিকে একদম যাবি না। ঠিক আছে, যাব না। আমি তো যাবই, সুযোগ যখন পেয়েছি তখন কাজে লাগিয়েই দেখি না। না না, এ হয় না মোড়ল মশাই। ওই যে ওইখানে ছিল আমার দাদুর বাড়ি, আমি স্পষ্ট দেখতে পাইতাছি তার ভিটা। ওইটা আমি আমার নামেই নিমু। বললেই হইল নাকি? ওইটা আমার পূর্বপুরুষের ভিটা ছিল। মোড়ল মশাই ওই জায়গাটা আমার নামে কইরা দেন। আরে চুপ কর তোরা, যে যার মতো পারছিস, শুধু জায়গা দখল করছিস। আর একটা জমিও কারো নামে হবে না, প্রমাণ দেখিয়ে তারপর ফয়সালা হবে, নয়তো এই জায়গা খালিই থাকবে। আরে ওইটা দেখ, একেবারে অক্ষত প্রাসাদ। বিশ্বাসই হয় না, এতদিন জলের নিচে আসিল তবু একদম অক্ষত রে। শুনলাম এইটাও নাকি অনেকেই দাবি করছে, কিন্তু মোড়ল মশাই নাকি কাউরেই দেয় নাই। আর ভেতরে আবার কে যাইব? আমি তো যাবো না রে বাবা, শুনছি ওইটা নাকি ভূতের বাড়ি। আরে কি হয়েছে, কি হয়েছে রে ছোকরা? ও কিছু না বুড়িমা, সবাই নিজেদের বাপ দাদার বাড়ি ঘর বুঝে নিচ্ছে গো। তা তোর বাপ দাদারও কি কিছু আছে নাকি? আছে তো বটেই। তাহলে তুইও যা, নিজের জায়গা বুঝে নে। আজ আর হলো না গো বুড়িমা, কাল আসতে হবে আবার। মোড়ল মশাই তো চলেই গেল, আমিও যাই। বিশ্বাসই হচ্ছে না, নীলশিরা নদী এমন ভাবে শুকিয়ে যাবে। কে ভেবেছিল এমন হবে বলো তো মা? কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে। ওই রাজপ্রাসাদে অনেক মণিমুক্তা থাকতে পারে, তাই না মা? আহ, তোকে আর কতবার বলবো ওই সব নিয়ে কথা বলবি না। তোর দাদু বলতো এই নগরী অভিশপ্ত, এখানে নাকি আত্মারা ঘুরে বেড়ায়। তোর দাদার মুখে শোনা কথা, এক রাতের মধ্যে নাকি পুরো শহরটা তলিয়ে গিয়েছিল, অভিশাপ লেগেছিল রাজার উপর, অভিশাপ। কিন্তু এখন তো সব পরিষ্কার। ওই দেখো রাজপ্রাসাদটা কেমন অক্ষত দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয়নি। চুপ কর তুই, এই নিয়ে বেশি মাতামাতি ভালো নয়। যা হয়েছে তা প্রকৃতির নিয়মেই হয়েছে, কিন্তু
এর ভেতরে কি আছে তা আমরা জানি না। বাদল ঘরের এক কোণে দাঁড়িয়ে মায়ের সব কিছু শুনছিল। তার ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি। সে গ্রামের আর 5টা সাধারণ যুবকের মতো নয়। তার চোখে স্বপ্ন। তার সেই স্বপ্ন পূরণের জন্য সে যে কোনো পথ অবলম্বন করতে পারে। অভিশাপ, আত্মা, ওসব বাজে কথা। আসল জিনিস তো সম্পত্তি। আর ওই রাজপ্রাসাদ, ওটা যদি আমার হতো। মা যাই বলুক, আমি তো এই সুযোগ কিছুতেই ছাড়ছি না। এখন ঘুমিয়ে পড়ি, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। কাল এই বাড়ির অভিশাপ ঘুচবে। আমার সুখের সংসার মাটির নিচে তলিয়ে গিয়েছিল। আজ 100 বছর পর সেই শখের প্রাসাদ আবার খুলবে, আবার খুলবে। তুই কি সত্যি ওই জায়গায় যাবি বলে ঠিক করেছিস? মানে তোর কি মনে হয় তোর মনে কি চলছে তা আমি জানি না? তুমি যখন বুঝেই গেছো তখন আর লুকিয়ে কি হবে। হ্যাঁ, আমি যাব। একবার তো চেষ্টা করে দেখতেই হবে আমাকে, যদি ভাগ্য খুলে যায়। ওরে, তুই কেন বুঝিস না? ওটা অভিশপ্ত জায়গা, ওখানে বিপদ হতে পারে। বিপদ তো জীবনে আসবেই মা, কিন্তু সুযোগ বারবার আসে না। সবাই তো নিজের ভাগ্য পরীক্ষা করতে যাচ্ছে, আমিও বা পিছিয়ে থাকবো কেন? তোর বাবাও তোর মতোই স্বপ্ন দেখত, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। একবার এক লোভে পড়ে তাকে হারিয়েছি। বাবার কথা ছাড়ো তো, আমি বাবার মতো ভুল করব না। আমি জানি কিভাবে নিজের ভাগ্য গড়তে হয়। তুমি শুধু আশীর্বাদ করো যেন মোড়ল মশাই জমিদার বাড়ির রাজপ্রাসাদটা আমার ভাগে দিয়ে দেয়। তারপর শুধু টাকা আর টাকা। না জানি ভেতরে কত মূল্যবান সম্পদ আছে। বাদল তার মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ে। তার লক্ষ্য চন্দনগড়ের রাজপ্রাসাদ। সে জানে এ পথ সহজ হবে না, কিন্তু তার মনে এক অদম্য জেদ। নদীর মাঝে যেন হাট বসেছে, সবাই নিজের আখের গোছাতে ব্যস্ত। কিন্তু মোড়ল মশাই সবার থেকে প্রমাণ নিয়ে তবেই জায়গা তার নামে করছে। এই দেখে বাদল কিছুটা ভয় পেল। যা, আজ আবার দেখছি প্রমাণ লাগছে। জমিদার বাড়িতে যদি আমি দাবি করি তাহলে তো প্রমাণ চাইবে, তখন আমি কি করব? হ্যাঁ, আর কার কি দাবি আছে শুনি? কে আছো? আর কে আছো? যা হবার হবে, একবার চেষ্টা তো করেই দেখি। আরে, প্রমাণ চাইতেই সবাই হাওয়া হয়ে গেল নাকি? আরে মোড়ল মশাই, আমার একটা... ও বুড়িমা, তুমি সরো তো, আগে আমাকে বলতে দাও। আরে বাদল, তুই এসেছিস? তুই বল বল, তোর আবার কি আবদার? বল বল, তোর আবদারটা বল। কি আর বলি মোড়ল মশাই, আমার পূর্বপুরুষ ছিলেন এই চন্দনগড়ের জমিদার। এই রাজপ্রাসাদ আমারই। যদি এটা আপনি আমাকে দিয়ে দেন তাহলে ভালো হয়। তুই কি করে জানলি? তোর তো বাপ দাদা তোর জন্মের আগেই মারা গেছে। তোকে কে বললো যে এই বাড়ি তোর পূর্বপুরুষদের? কে আবার বলবে? আমার মা বলেছে। ঠিক আছে, তাহলে যা, তুই দরজা খুলে দেখা। যা যা যা। হে, আর এমন কি, এক্ষুনি যাচ্ছি। এই দেখো, খুলে দিয়েছি। আরে, তুই তো জমিদার বাড়ির উত্তরাধিকারী রে। শোনো সবাই, আজ থেকে বাদল এই জমিদার বাড়ির মালিক। আজ থেকে বাদলই এই জমিদার বাড়ির মালিক। আরে, এটা কেমনে সম্ভব হইল? কেমনে করে দরজা খুললো রে? তাইলে কি বাদল আসলেই মালিক? তার মানে ও সত্যিই উত্তরাধিকারী? হ্যাঁ? আরে, কি বলছো এসব তোমরা? আরে, এত অবাক হচ্ছ কেন?
আরে, এই রাজপ্রাসাদের দরজার আসল উত্তরাধিকারী ছাড়া কেউ খুলতে পারবে না। মানে কি বলছেন মোড়ল মশাই? তার মানে এজন্যই কেউ এখনো এটা নিতে পারেনি। কিন্তু আমি আমি কিভাবে পারলাম? তার মানে কি আমি এর আসল মালিক? হ্যাঁ, তুই। আরে এ কি হইল, এ কি হইল? যে এই প্রাসাদ থেকে একদিনের মধ্যে বের হতে পারবে না, সে চিরকাল ওখানেই বন্দি থাকবে। হায় বিধাতা, এবার কি হবে, কি হবে এবার? এ আমি কোথায় এলাম? এ তো কোনো প্রাসাদ মনে হচ্ছে না, এটা তো একটা নতুন গ্রাম মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছ। এটা প্রাসাদ নয়, এটা অভিশপ্ত মায়াবী নগরী। কে কে কথা বলে? কে তুমি? আমি আমি এই রাজ্যের রক্ষক। তুমি? হুম? হ্যাঁ, আমি। আর তুমি এই প্রাসাদের প্রকৃত উত্তরাধিকারী। আমি? কিন্তু আমি তো সাধারণ এক। তোমার রক্তে সেই প্রাচীন রাজবংশের ধারা বইছে। তোমার পূর্বপুরুষেরা এই চন্দ্রনগরের রাজা ছিলেন, আর তোমার বাবাও এখানেই মারা গিয়েছিল। যদি সূর্য ডুবে যাওয়ার আগে তুমি এখান থেকে বেরোতে না পারো, তবে তুমিও চিরদিনের জন্য এখানেই বন্দি হয়ে যাবে। না না, আমি বন্দি থাকতে চাই না, আমাকে ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার পথ সহজ নয়, তোমাকে অনেক বিপদ পেরোতে হবে। কি বিপদ? আমাকে বলো, আমি সব বিপদ পেরিয়ে যাব। প্রথম বিপদ হলো নীলশিরা নদীর কুমির। এখন যাও, সূর্যাস্ত ঘনিয়ে আসছে। বাদল হাঁটতে হাঁটতে এক অদ্ভুত আলো ঝলমলে জঙ্গলের মধ্যে এসে পৌঁছায়। গাছের পাতাগুলো রং বদলাচ্ছে, কখনো লাল, কখনো নীল, কখনো আবার সোনালি। বাদল বিস্ময়ে চারপাশে তাকায়। এ কি? এ আমি কোথায় এলাম? এ কেমন অদ্ভুত দেশ! সব দোষ আমারই, মায়ের কথা শুনিনি বলে আজ এই বিপদে পড়েছি। না 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 না, ভয় পেলে চলবে না। যতই সুন্দরী হোক না কেন, জায়গাটা বিপদে ভরা। আমাকে ফিরতেই হবে, না হলে আমার আর বাড়ি ফেরা হবে না। এখানেই মরব, মায়ের জন্য হলেও আমাকে ফিরতেই হবে। হাঁটতে হাঁটতে হঠাৎ এক নদীর ধারে এসে দাঁড়ায়। নদীর জল আয়নার মতো ঝকঝক করছে, আর সেই জলে অসংখ্য কুমির ভেসে আছে। এই তো নদী, কিন্তু এত বড় নদী, আর তার ভেতরে তো অসংখ্য কুমির। এ নদী আমি কিভাবে পার হব? ভয় পেলে চলবে না বাদল, ভয় পেলে চলবে না। ভয় পেলে বিপদ আরো বাড়বে। মা তো সব সময় বলতো বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হবে, কিন্তু বললে কি হয়, এখানে মাথা ঠান্ডা রাখা বড়ই কঠিন। কি যে করি আমি! যদি আমি নদীতে নামি, মুহূর্তেই টেনে নিয়ে যাবে। তাহলে কি আমি চিরদিন এখানেই আটকে থাকবো? না, আমাকে কোনো না কোনো উপায় বের করতেই হবে। এত দূর এসে হার মানা চলবে না, সাহসী হতে হবে। কুমির যতই থাকুক, এ নদী পার হওয়ার উপায় নিশ্চয়ই আছে। হয়তো কোনো গোপন পথ আছে, হয়তো কোনো সেতু, কিংবা কোনো জাদু। আমি খুঁজেই বের করব। দেখি, এক পা এগিয়ে দেখি। মা সব সময় বলতো, যেখানে পথ নেই, সাহসীরা সেখানেই পথ বানায়। বাদল গুটি গুটি পায়ে নদীর দিকে এগোতে শুরু করে। তার মনে ভয় আর উত্তেজনা
সে বুঝতে পারে এই মায়াবী রাজ্য যতটা সুন্দর ততটাই বিপজ্জনক, কিন্তু তাকে ফিরে যেতেই হবে। কে তুমি? আমাদের রাজ্যে কেন এসেছ? আমি বাদল। তোমরা আমাকে পথ দেখাও। আমি এই রাজ্যের উত্তরাধিকারী, আমাকে ফিরে যেতে হবে। ফিরে যেতে চাও? তাহলে আমাদের ধাঁধার উত্তর দাও। ধাঁধা? কি ধাঁধা? আমি দিনে ঘুমাই, রাতে জাগি। আমার চোখ আছে কিন্তু দেখি না, আমার মুখ আছে কিন্তু খাই না। আমি কে? হ্যাঁ, আমি জানি, তুমি চাঁদ। তুমি সঠিক উত্তর দিয়েছ, কিন্তু কিভাবে জানলে? আমার মা আমাকে শিখিয়েছিল। ঠিক আছে, আমরা তোমাকে পথ দেখিয়ে দেব, কিন্তু মনে রেখো আরো বিপদ অপেক্ষা করছে। ধন্যবাদ তোমাকে আমাকে সাহায্য করার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বাদল আবার সাহস সঞ্চয় করে সামনে এগোয়। হঠাৎ চোখে পড়ে দূরে এক বিশাল পাহাড়। তার চূড়া থেকে সোনালি আলো ঝলমল করছে। বাদলের মুখে এক মুহূর্তের জন্য আশার আভা ছড়িয়ে পড়ে। ওই তো পাহাড়টা। হ্যাঁ, ওই পাহাড়ের ওপারে নিশ্চয়ই কোনো রাস্তা আছে। হয়তো ওখানেই মুক্তির পথ। এ কি? এ কেমন খাদের ফাঁদ? আমি কিভাবে পার হব এই অন্ধকার গভীরতা? যদি পড়ে যাই তবে তো শেষ। কিন্তু আমাকে যেভাবেই হোক ওখানে যেতেই হবে। ভাব বাদল, ভাব। নদীর মতো এখানে নিশ্চয়ই কোনো গোপন পথ আছে। ভাব বাদল, জলদি ভাব। এত গভীর যে নিচে গিয়ে শব্দটুকু শোনা গেল না। যদি ভুল করি তবে আর কখনো পৃথিবী দেখা হবে না। কিন্তু থেমে থাকলে হবে না, আমি হাল ছাড়ব না। যত বড় বাধাই আসুক, সূর্য ডোবার আগেই এখান থেকে বের হতে হবে আমাকে। আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি তুমি কে? আমি এই পাহাড়ের রক্ষক। তুমি যদি আমার পিঠে চড়তে পারো তাহলে আমি তোমাকে অন্য পাশে নিয়ে যাব। কিন্তু তুমি আমাকে ফেলে দেবে না তো? কিভাবে তোমাকে বিশ্বাস করি বলো তো? আমি শুধু তাদের সাহায্য করি যারা সাহসী। তুমি কি সাহসী নও? হ্যাঁ, আমি সাহসী, কিন্তু ওপারে যেতে চাইলে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, আমি যাব, আমি যাব। এই তো আমি পৌঁছে গেছি। আমি চলি। অবশেষে আমি ফিরে এসেছি। বাদল, তুই ফিরাইছ বাদল। বাবা, তুই এসেছিস বাবা। আমি ভেবেছিলাম আমি তোকেও হারিয়ে ফেলবো। না মা, আমি এসেছি। বাদলই এই চন্দননগরের প্রকৃত উত্তরাধিকারী, এবং এই রাজপ্রাসাদ এখন থেকে ওর। আমি ঘোষণা করছি, এই চন্দননগর এখন থেকে একটি নিষিদ্ধ নগরী। এখানে কেউ প্রবেশ করতে পারবে না, এবং এই রাজপ্রাসাদ আমার ব্যক্তিগত সম্পত্তি। কিন্তু কেন কেন? কারণ এই শহর অভিশপ্ত, এবং আমি চাই না যে আর কেউ এই অভিশাপের শিকার হোক। তুই ঠিকই বলেছিস, আমিও একমত। চন্দ্রনগর একটি নিষিদ্ধ